পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মধ্যবিত্ত পরিবারে আমরা জেনে এসেছি যে পড়াশোনা করে চাকরি করতে হবে। চাকরি করছিলাম, কিন্তু আমি কনসিভ করি, তখন আমার কিছু কমপ্লিকেশন আসার জন্য আমাকে চাকরিটা ছেড়ে দিতে হয় এবং সেই কারণে আমি বাড়িতেই ছিলাম এবং বাচ্চা যথারীতি বড় হয়। তো আমি বাচ্চাকে সাথে নিয়ে, আমার পরিবারকে সাথে নিয়ে আমি চেয়েছিলাম আমি একটা ব্যবসা করি। তো একটা ব্যবসা শুরু করতে গেলে অনেক পুঁজি লাগে। হ্যাঁ, সেগুলো তোমার সব ছিল? মধ্যবিত্ত পরিবারে যেটা হয়, পুঁজির অভাবেই তো আমরা ব্যবসা সেরকমভাবে করে উঠতে পারি না। তো আমরা যখন স্থির করলাম যে ব্যবসা করব, তখন বিভিন্ন ব্যাংকে আমি যেতাম এবং লোনের জন্য অ্যাপ্লাই করতাম। তো ব্যাংক থেকে যখন অ্যাসুরেন্স পেলাম যে আমার একটা লোন স্যাংশন হয়েছে, তারপরে আমি ব্যবসার কাজে নামলাম। ব্যবসা তো অনেক রকমের হয়, কেন মনে হলো যে খাবারের ব্যবসা? করোনার সময়কালে আমি এটা নোটিস করেছিলাম যে মানুষ পোশাক আশাক বা প্রসাধনী বা বাইরে বেরোনো সেই সব কিছু না হলেও খাবারের প্রয়োজনীয়তাটা সবারই আছে এবং সকলেই একটা টেস্টি খাবার খেতে পছন্দ করেন। আর ব্যান্ডেল অঞ্চলে সেই সময়, আমি যেই সময় রেস্টুরেন্ট খুলি, সেই সময় কোনো থিম রেস্টুরেন্ট বা মাল্টি কুইজিন সেরকম কোনো রেস্টুরেন্ট ছিল না। সেই সূত্রেই আমার মাথায় আসে যে এখানে যদি একটা এরকম রেস্টুরেন্ট খোলা যায়, আমার বাচ্চাকে সাথে নিয়ে আমি ব্যবসাটা করতে পারবো। কোথায় করেছো? এটা একদম ব্যান্ডেল চার্চের ঠিক পাশে, বরফি দ্য ফুড ম্যাজিশিয়ান আমার রেস্টুরেন্টের নাম। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে একটি চরিত্র আছে বরফি, তো সেই বরফি চরিত্রকে বেস করেই আমাদের রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে বরফি। আমাদের বেঙ্গলি কুইজিন আছে নিচেটা, পুরো সুন্দর করে বেঙ্গলি সাবেকিয়ানায় নিচেটা তৈরি। এবং ওপরটা সম্পূর্ণ চাইনিজ আদলে তৈরি। মানে দুটো দু রকম? হ্যাঁ, দুটো দু রকম। কার মাথা থেকে এসেছে প্ল্যানিংটা? কার? এটা আমার মাথা থেকেই প্ল্যানিংটা এসেছিল, কিন্তু এত বড় প্রজেক্ট তো একা সামলানো সম্ভব নয়, সেহেতু হেল্প করেছেন হাজবেন্ড। মাসির ছেলের সাথে আমার হাজবেন্ড পড়তো, হাজবেন্ড হচ্ছে বেস্ট ফ্রেন্ড, ওখান থেকেই সম্বন্ধ, ওখান থেকেই বিয়ে। কিন্তু ব্যাপারটা আমার একদমই আলাদা। আমি ভেবেছিলাম যে হ্যাঁ আমার খুবই কষ্ট হবে, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর বুঝতে পারলাম যে শ্বশুর শাশুড়িও এত ভালো হয়। তারা আমাকে রানীর মতো নয়, তারা আমাকে পরীর মতো করে রেখেছে বলতে গেলে। আমি সারাদিনই প্রায় নিজেকে নিয়েই ব্যস্ত থাকি, তারা কোনোদিনই কোনো কমপ্লেনও করে না। আমি 11টায় উঠি, নিজের ব্রেকফাস্ট করি, কিন্তু তবুও কেউ কোনোদিনই কিছুই আমায় বলে না। ব্রেকফাস্টটা কে করে? আমার ব্রেকফাস্টটা আমিই করি, কারণ আমার ব্রেকফাস্ট কারো পছন্দ নয়। আমি যেহেতু জিম করি এবং শরীরচর্চা করতে একটু পছন্দ করি। যে শরীরচর্চা পছন্দ করে সে 11টায় ওঠে? মেলাতে পারছি না তো আমি। হ্যাঁ দিদি, আসলে আমি প্রচুর ঘুমোতে প্রচন্ড ভালোবাসি। হতে পারে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন থাকো শরীরচর্চা করছি। কি বানাও তোমার নিজের ব্রেকফাস্ট? কি খাও? ওটসের চিলা খাই, কোনোদিন ওটসের অমলেট খাই, কোনোদিন ব্রেড খাই। তারপর আমি দুপুরে ফেসবুক করি, ইনস্টাগ্রাম করি, আর এরকম করেই আমার টাইমটা কেটে যায়। ফেসবুক হয়ে গেলে লাঞ্চ খাও? হ্যাঁ, লাঞ্চ করি। লাঞ্চ করার পরে আমার শাশুড়ি মা আবার ফলটাও কেটে আমাকে দিয়ে আসে। লাঞ্চে পরে আবার ফল খাও? হ্যাঁ, সেটা শাশুড়ি মা কেটে দেন? হ্যাঁ। তারপর তুমি ঘুমাও? হ্যাঁ, ঘুমাই। আমি প্রচন্ড যেহেতু ঘুরতে ভালোবাসি, তো ওগুলোর ভিডিও দেখি। মানে সবাই যেমন 5 দিন 10 দিন করে করে, আমরা 1 মাস করেও ঘুরি। এক মাস 1.5 মাস করে, যেহেতু আমার হাজবেন্ডের ওয়ার্ক ফ্রম হোম। 1.5 মাস তুমি ঘোরো? হ্যাঁ। কোথায় যাও? ইন্ডিয়ার যে কোনো জায়গা আমরা এক্সপ্লোর করতে ভালোবাসি, অফবিট জায়গাগুলো যাই। আর তুমি আর তোমার হাজবেন্ড চলে যাও? হ্যাঁ। আচ্ছা, দিনের প্রোগ্রামটা শোনা হলো না, বিকেল অবধি তোমার ফেসবুক চললো, তারপরে বিকেলবেলা চা খাও শাশুড়ি? হ্যাঁ, না সেটা আমি নিজেই কফি বানিয়ে খাই। আচ্ছা, ওটাই দিনের মধ্যে, ওটাই আমি নিজে বানাই বলতে গেলে। তারপর আমি জিমে চলে আসি, ওখানে যোগা করি, জিম করি, জিম করার পর সুইমিংও করি, তারপর আবার বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার খাও? হ্যাঁ, প্রোটিন খেয়ে তারপরে এটাই আমার লাইফ। রাত্রে ডিনারে? হ্যাঁ, আর কিছু খাও না ডিনারে? ডিনারে যে কোনো চিকেন স্যালাড। তোমার গল্প শুনে মনে হলো তুমি খুব সংসারী। লোকে বলে ভাগ্য করে শ্বশুর শাশুড়ি পাই, তোমার শ্বশুর শাশুড়ি ভাবছেন ভাগ্য করে বৌমা পেয়েছে। রিঙ্কু, মশলার ব্যবসা? হ্যাঁ। নিজে বানাও?
হ্যাঁ, নিজে বানাই বাড়িতে। এরকম একটা ব্যবসা কথা মাথায় এলো কিভাবে? আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো সবার কথা মাথায় রেখে সব সময় পরিমাণে অনেক বেশি পরিমাণে মশলা কেনা সবার সম্ভব হয় না। আর যেহেতু নিত্য দৈনন্দিনের জন্য সবারই মশলাটা দরকার হয়, যাতে সবাই নিতে পারে সেই অনুযায়ী ছোটো ছোটো 5 টাকা 10 টাকার এরকম প্যাকেট করি। আমারও যাতে ব্যবসাটা ঠিকঠাক মানে চলে, সবার কাছে পৌঁছেও যায়, এবং সবার কথা মাথায় রেখে আমি করেছি। ভোর 5টায় আমার সকাল শুরু হয় রাত্রি 11টা পর্যন্ত। বসে বাড়িতে মানে 1000-1500 মানে প্যাকেট প্রতিদিন করি। এই তো প্যাকেট ছোট ছোট করা হয়। তোমরা এখন হোলসেলিং করো? হ্যাঁ, হোলসেলিংও করি, আবার রিটেল দোকানেও দেওয়া হয়। তোমার বাড়ি থেকে এসে নিয়ে যায় সব মাল? না, বাড়িতে এসে নিয়ে যায় না, মানে কাছে যে কাছাকাছি দোকানগুলো হয় ওগুলো তো আমি দিয়ে আসি। পাড়ার বা আমাদের শেওড়াফুলির মধ্যে আমার হাজবেন্ড যায়। এই যে এরকম ছোট ছোট প্যাকেট করা হয়, দিয়ে এইগুলো পাইকারি এবং রিটেল দোকানে সেল করা হয়। 25 গ্রাম, কেউ 50 গ্রাম, কেউ 100 গ্রামও নিতে চায় না। বড় বড় যেটা একবার কিনলাম আমার 10-15 দিন চলবে, কিন্তু এটা তো তোমার 2 দিনে শেষ হয়ে যাবে। এই প্যাকেটগুলো যারা একদম নিম্ন মধ্যবিত্ত, দিন আনা দিন খায় প্রতিদিন, তাদের জন্য নেয়, কারণ দাম বেশি নয় বলে। গোটা জিরে 5 টাকার করে এক একটা প্যাকেট। তারপরে 5 ফোড়নও 5 টাকা করে। আর পোস্ত এই যে এইগুলো হচ্ছে 10 টাকার করে প্যাকেট। 5 আর 10-এর হয় আমাদের। এই মশলাগুলো কোত্থেকে আনো? মশলাগুলো কলকাতার বড় বাজার থেকে আনা হয়, আবার শেওড়াফুলিতেও কিছু কিছু সময় দিয়ে যায়। ওখান থেকে নিয়ে আসো, দিয়ে তারপরে এগুলো কিরকম প্যাকেট করো? হ্যাঁ। আর একটা মশলা কত কিলো করে আনো? আমরা এমনি কাজু বাদাম 20 কেজি এরকম করে, পোস্ত 10 কেজি, কদিন পরপরই লাগে আমাদের। কত রকমের মশলা করো? লঙ্কা, তেজপাতা, সর্ষে, পোস্ত, গোটা জিরে, তারপর গরম মশলা, তারপরে চারমগজ, মানে সবকিছুই গোটা মশলার আইটেমগুলো মোটামুটি সবই বানাই। ধর্মিষ্ঠা, 2 মেয়েকে মানুষ করছো একা হাতে, কেন এরকম সিচুয়েশন এলো? এই 2003-এ আমার বিয়ে হয়, এবং এই বিয়েটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন। মানে আমি পড়াশোনা না করে বাবা মায়ের মতেই অবশ্য বিয়েটা হয়। যে মানুষটাকে চিনেছিলাম সে মানুষটা মানে বিয়ের পর একদমই আলাদা। 13 বছর সংসার করেছি, 2 মেয়ে হওয়ার পরে ভেবেছিলাম যে মানুষটা আস্তে আস্তে চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ হয়নি। প্রতিনিয়ত মানে বাড়িতে অশান্তি, শারীরিক মানসিক টর্চার প্রতিনিয়ত চলতো। কি কারণে অশান্তি? রাত্রিবেলার দিকে বেশিরভাগ সময় নেশা করে আসা, বিভিন্ন জায়গায় লোন করে রাখা, এটাই মানে ও আস্তে আস্তে একটা চাকরি করতো ভালো জায়গায়, কিন্তু সেই চাকরিও ছেড়ে দেয়। বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে ফেস করি দিদি। মানে সবসময় সারাদিন আতঙ্ক যে এই একজন আসবে, ও একজন আসবে, বিভিন্ন রকম মানে সারাক্ষণ আতঙ্কে থাকতাম। বিয়ের যত সোনা গয়না ছিল সেই সব দিয়ে বাড়ি করেছিলাম, এবং সেই বাড়িটা বিক্রির জন্যে উঠে পড়ে লেগেছিল। তার জন্য আমাকে বেশি টর্চার আর সহ্য করতে হয়েছিল। সেই বাড়িটাও চলে যায়। তারপরে মেয়ে যখন আমার বড় মেয়ে 8 বছর আর ছোট মেয়েটা তখন দিদি 3.5 বছরে, সেই সময় আমি মেয়ে দুজনকে নিয়ে আমি পারছিলাম না। তখন আমি আমার বাবাকে আর ভাইকে বলি যে আমি আর পারছি না। তখন আমার বাবা ভাই আমাকে নিয়ে আসে বাড়িতে, আমার বাবার ভাই রাখে। সেখান থেকে আবার একটা বিরাট বড় স্ট্রাগল শুরু হয়। তখন আমি মানে দিদি আমি সিকিউরিটি গার্ডে চাকরিও করেছি। মেয়েকে যে 6000 টাকা আমাকে ওকে একটা হোস্টেলে ভর্তি করাই, তখন মানে হোস্টেলে ও থেকে স্কুলে পড়াশোনা করে। তারপরে বিভিন্ন সেক্টরে মানে অনেক রকম জায়গায় চাকরি করে 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 মানে 2 মেয়েকে এখন মানুষ করেছি দিদি। এখন একটা জায়গায় প্রাইভেট ফার্মে চাকরি করছি। আমার মেয়ে আজকে বড় মেয়ে এইচএস পাস করেছে, 1st ডিভিশনে পাস করেছে দিদি। এটা আমার কাছে বিরাট বড় গর্বের। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।